ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, যারা ভূগোলে 100তে 100তে পেতে চাও তারা অবশ্যই এই টেস্ট পেপার প্র্যাকটিস সেটগুলো দেখবে। প্রত্যেকটাই কিন্তু আমি ইম্পর্টেন্ট টেস্টগুলো করাচ্ছি এবং সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে ব্যাখ্যা করে করানো হচ্ছে। সুতরাং একটাও প্র্যাকটিস সেট অ্যাভয়েড করবেন না, সবটাই দেখবে। এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের প্রথম সেটটি রয়েছে 57 নম্বর পৃষ্ঠায়। এই 57 নম্বর পৃষ্ঠায় ভূগোলের প্রথম প্রশ্নটি হলো বিভাগ কয়ের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের প্রথম সেটটি রয়েছে 57 নম্বর পৃষ্ঠায়। এই 57 নম্বর পৃষ্ঠায় ভূগোলের প্রথম প্রশ্নটি হলো বিভাগ কয়ের যেখানে সঠিক বিকল্প বেছে নিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। অনেকগুলো বিকল্প, চারটি বিকল্প থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে 57 নম্বর পৃষ্ঠায়, যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হলো লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো। তো লবণযুক্ত শিলা মানে কি? লবণ হচ্ছে দ্রাব্য পদার্থ, অর্থাৎ জলের সংস্পর্শে এসে দ্রবীভূত হবে। অর্থাৎ চারটা যে অপশান আছে, অবঘর্ষ, ঘর্ষণ, ক্ষয়, দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়। তো সঠিক উত্তরটি হয়ে যাবে দ্রবণ ক্ষয়। পরের প্রশ্নটি পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ। চারটি অপশান রয়েছে 32%, 34%, 36%, 38%। যদিও এই প্রশ্নটির উত্তর নিয়ে বিভেদ রয়েছে, কোথাও 34%, কোথাও 34%, তো আবার কোথাও দেওয়া থাকে 35%। দুটোই একসাথে কখনো দেওয়া থাকবে না। তো সাধারণত 35% বা 34% যে যেটা দেবে সেটাই ঠিক হবে, তবে আমার মতে 35%টাই সঠিক উত্তর। তো এখানে 34% দেওয়া আছে, সুতরাং ক্ষয়ের উত্তরটা হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ। চারটি অপশান: ক নদীর পার্শ্বক্ষয়, খ নদীর খাড়া ঢাল, গ নদীর নিম্নক্ষয়, কোনটি নয়। তো সঠিক উত্তরটি হয়ে যাবে নদীর নিম্নক্ষয়। 4 প্রশ্নটি রয়েছে সম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো ক বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান, খ নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, গ উষ্ণতা বৃদ্ধিতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি, ঘ উষ্ণতা হ্রাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হ্রাস। সম্পৃক্ত বায়ু বলতে কি বোঝায়? সম্পৃক্ত বায়ু বলতে বোঝায় যে যখন বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আর থাকে না। অর্থাৎ সঠিক উত্তরটা হয়ে যাবে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, ক্ষয়ের সঠিক উত্তর। 5 একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম। যে পদার্থটি আগুন জ্বলতে সাহায্য করে সেটা বলা হয় অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থ। এখানে সঠিক 4টা অপশান আছে। 4টা অপশান: ক মিথাইল, খ সীসা, গ আর্সেনিক, ঘ ডিডিটি। সঠিক উত্তর হয়ে যাবে ক মিথাইল। অগ্নি সঞ্চারক বলতে কী বোঝাচ্ছে? কারণ যেটি আগুন জ্বলতে সাহায্য করে। 6 পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। 4টা অপশান, এটা সবাই জানে। যে সঠিক উত্তর হয়ে যাবে আনাইমুদি। 4টা অপশান রয়েছে: আনাইমুদি, স্যাডল পিক, জাস্কর, নকরিক। তো সঠিক উত্তর হয়ে যাবে ক আনাইমুদি। মাথায় রাখবে যে আনাইমুদি পশ্চিমঘাট পর্বতমালা আনাই মালবাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায়। 4টা জলবায়ুর নাম বলেছে: নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, উষ্ণ মরু জলবায়ু। মরু জলবায়ুতে যদিও উষ্ণতা বেশি, বৃষ্টিপাত কম, কিন্তু উভয় বেশি যেখানে আছে, উষ্ণতা এবং বৃষ্টিপাত দুটোই বেশি, সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। সঠিক উত্তর হয়ে যাবে কয়টা। 8 প্রশ্ন যেটা রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। সবাই জানে, এটা অপশান না থাকলেও জানে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। প্রশ্ন 9 যে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো। বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝায়? যে শিল্পের কাঁচামালের ওজন পণ্যে রূপান্তরিত করার পর হ্রাস পায় না, তাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল। তো বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কোনটা হবে? তো প্রথম অপশান দিয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, খ লৌহ ইস্পাত শিল্প, গ বস্ত্র বয়ন শিল্প, ঘ
পেট্রো রসায়ন শিল্প। তো সঠিক উত্তর হয়ে যাবে বস্ত্রবয়ন শিল্প। সঠিক উত্তর গয়টা বস্ত্রবয়ন শিল্প। এর পরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো ক NH7, খ NH6, গ NH48, ঘ NH55। তো যদিও এই 4টা অপশানই বর্তমানে ভুল, কারণ এর আগে NH7 ছিল ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, কিন্তু সেটির নাম পরিবর্তন করা হয়েছে, তার সূচক সংখ্যা পরিবর্তিত হয়েছে, যে NH7-এর নাম পরিবর্তন হয়ে বর্তমানে সেটি হয়েছে NH44। এখানে সঠিক উত্তর যদিও NH7 হবে, কিন্তু বর্তমানে এর নাম হচ্ছে NH44 এবং এটি বিস্তৃত শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, যেটিকে উত্তর দক্ষিণ করিডোর বলা হয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত 4টা রয়েছে। ক অ্যাঞ্জেল, এটা ভারতের নয়। খ নায়গ্রা, এটিও ভারতের নয়। গ যোগ, যদিও ভারতের জলপ্রপাত, এটি উচ্চতম নয়। ঘ কুঞ্চিকল, কুঞ্চিত কল হবে না, কুঞ্চিকল, কুঞ্চিকল যেটা ভারাহি নদীতে অবস্থিত, ভারতের উচ্চতম জলপ্রপাত। 12 নম্বর প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে। বল উইভিল বা পিঙ্ক বোল ওয়ার্ম পোকার আক্রমণ ঘটে যে চাষের ক্ষেত্রে। তো কোন কোন চাষের ক্ষেত্রে বা কোন গাছে এর পোকার আক্রমণ ঘটে? ক চা গাছে, খ কার্পাস গাছে, গ ইক্ষু গাছে, ঘ কফি গাছে। সঠিক উত্তর হয়ে যাবে কার্পাস গাছে। কার্পাস গাছে যে পোকার আক্রমণ ঘটে সেটাকে বল উইভিল বা পিঙ্ক বোল ওয়ার্ম বলা হয়ে থাকে। এরপরে 13 নম্বর প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয়। খুব সহজ একটি প্রশ্ন, যে মৌসুমী বিস্ফোরণের ফলে ভারতে বর্ষাকাল অর্থাৎ বর্ষার সূচনা হয়ে থাকে। পরে 14 নম্বর প্রশ্ন, ভারতে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র অর্থাৎ যেটাকে টোপোশিট বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলা হয়ে থাকে, মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো, যেটা আছে কয়ের অপশান ইসরো, খ SOI, গ নাসা, ঘ NATMO ন্যাটমো। এই যে 4টা অপশান আছে, 4টা অপশানকে কিন্তু মনে রাখতে হবে। ইসরো হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। SOI এটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, যেটা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে। সঠিক উত্তর হয়ে যাবে খয়েরটা। আর নাসা এটাই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। আর ন্যাটমো হচ্ছে, এটা হচ্ছে ভারতের থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন। তো সঠিক উত্তর হয়ে যাবে SOI এবং SOI এর সদর দপ্তর কিন্তু রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে। বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধতে শুধুমাত্র সু বা অ লিখতে হবে, এর বেশি কিছু কিন্তু লেখা ঠিক হবে না, তাতে কিন্তু ইমপ্রেশন খারাপ হবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে শুদ্ধ অশুদ্ধতে, 2-1-1 নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, এটা কিন্তু অশুদ্ধ, সুতরাং পাশে কিন্তু অ লিখতে হবে। পাশে অশুদ্ধ লেখার প্রয়োজন নেই, অ লিখলেই হবে। এর পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ। যে ডেকান ট্রাপ ভারতের সর্বোচ্চ মালভূমি নয়, ডেকান ট্রাপ ভারতের সর্বোচ্চ মালভূমি নয়, সুতরাং এটা হয়ে যাবে ও। তো ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটা? ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। ভারতের সর্বোচ্চ মালভূমি যদি বলা হতো তাহলে সঠিক উত্তরটা হতো কিন্তু লাদাখ মালভূমি। 2-1-3 যে স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, এটা কিন্তু সঠিক, সুতরাং 2-1-3 এটা শুদ্ধ হবে, পাশে সু লিখতে হবে। তারপরে প্রশ্ন যেটা আছে 2-1-4 টর্নেডো একটি নিয়ত বায়ু, এটা কিন্তু ভুল হবে, এটা ভুল হবে, পাশে কিন্তু অ লিখতে হবে, পাশে অ লিখতে হবে। এরপরে রয়েছে পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, এটা কিন্তু সঠিক হবে। জয়পুরকে ভারতের গোলাপি শহর বলা হয়ে থাকে বা পিঙ্ক সিটি বলা হয়ে থাকে। এর পরের প্রশ্ন 2-1-6 যেটা রয়েছে, ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ ডিমের ঝুড়ি যেটাকে বলা হয় বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বা ডিমের ঝুড়ি ন্যায় ভূমিরূপ, হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সঞ্চয়জাত ভূমিরূপ হচ্ছে ড্রামলিন। এই ড্রামলিন যখন পাশাপাশি অবস্থান করে তখন সেটাকে বলা হয় ডিমের ঝুড়ি ন্যায় ভূমিরূপ, সুতরাং এটা অশুদ্ধ হবে।
পাশে অ লিখতে হবে। এরপরে আছে 217 বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তু কণাকে এয়ারোসল বলে। অবশ্যই যে বাতাসে ভাসমান যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা রয়েছে, লবণ কণা, ছাই, ভস্ম ইত্যাদি যখন বাতাসে ভাসমান অবস্থায় থাকে তখন এদেরকে বলা হয় এয়ারোসল। এরপরে আছে 2 দাগের যে প্রশ্নগুলো আছে, শূন্য স্থান পূরণ করো। খ বিভাগের 2-2 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, শূন্য স্থান পূরণ, উপযুক্ত শব্দ বেছে শূন্য স্থান পূরণ করো। যে কোনো 6টি করতে হবে। কেউ যদি 7টি করে নেয় তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই। সেক্ষেত্রে তাকে কিন্তু তার যদি 7টি ঠিক হয় এবং তাকে 6 নম্বরই দেওয়া হবে, এবং যদি 7টির মধ্যে 6টি ঠিক হয় তাহলে কিন্তু তাকে 6 নম্বরই কিন্তু দেওয়া হয়ে থাকে। 2-1-1 প্রথম যে প্রশ্নটি রয়েছে, ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত। তাহলে হিমালয় কী ধরনের পর্বত? হিমালয় একটি 2-1-1 হিমালয় একটি কী ধরনের পর্বত? হিমালয় একটি হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম। ফ্লাই অ্যাশের প্রধান উৎস কি? ফ্লাই অ্যাশের প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তর কী হয়ে যাবে? ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে বলে। বর্জ্যগুলোকে নিচু জায়গায় যখন ভরাট করা হচ্ছে তখন সেই পদ্ধতিকে আমরা কী বলবো? ভরাটকরণ পদ্ধতি। সুতরাং 2-3-এর উত্তরটা হয়ে যাবে কি? ভরাটকরণ। 2-2-4 ভারতের প্রথম পাতাল রেল, যেটাকে আমরা মেট্রো রেল বলে থাকি, পাতাল রেল চালু হয় ড্যাশ শহরে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? 2-2-4 ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় কলকাতা শহরে। তারপরে 2-2-5 ITCZ, যার পুরো নাম কি? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোনস, আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল। সুতরাং এটা ক্রান্তীয় অঞ্চলে দেখা যাবে, নিরক্ষীয় অঞ্চল কিংবা কেউ যদি ক্রান্তীয় অঞ্চল বলে তবুও সঠিক হবে উত্তরটা। এরপরের প্রশ্ন, যে ব্ল্যাকফুট রোগ বা ব্ল্যাকফুট ব্যাধি হয় ড্যাশ প্রভাবে। কিসের প্রভাবে হয়ে থাকে? এটা আর্সেনিকের প্রভাবে হয়ে থাকে। ব্ল্যাকফুট ব্যাধি যে হাতে বা পায়ে কালো কালো ছোপ ছোপ দেখা যায় জলের আর্সেনিক দূষণের কারণে, সেটাকে বলা হয় ব্ল্যাকফুট ব্যাধি। 2-2-7 শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয়। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে, অর্থাৎ শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয়। কি তৈরি হয়ে থাকে? যে ধূলিকণা যদি মিশে যায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে, তখন সেটাকে বলা হবে কি? ধোঁয়াশা। অর্থাৎ কুয়াশা এবং যদি ধোঁয়া, ধূলিকণা ইত্যাদির সঙ্গে মিশে গিয়ে তৈরি হয়ে থাকে ধোঁয়াশা। 2-3 2-1টি শব্দে উত্তর দাও। 2-1টি শব্দে উত্তর দাও। যে 2-3-1 প্রথম, ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম লেখো। তাহলে ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটা? ভারতের বৃহত্তম নদী দ্বীপটি রয়েছে অসমে, ব্রহ্মপুত্রের নদীর ওপর, নাম হচ্ছে মাজুলি। সঠিক উত্তর হয়ে যাবে মাজুলি। এরপরে 2-3-2 বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 2টি ভূমিরূপের নাম। অনেকগুলো আছে, মানে যে কোনো 2টি, একটা বারখান বালিয়াড়ি, শিব বালিয়াড়ি বা লোয়েস সমভূমি, যে কোনো 2টি বললেই হবে। নেক্সট 2-3-3 দুন উপত্যকা কাকে বলে? দুন তাহলে কি? কুমায়ুন হিমালয়, বালিক ও কুমায়ুন হিমালয়ের মাঝে যে উপত্যকাগুলি দেখা যায় সেগুলিকে কী বলা হয়ে থাকে? দুন। যেমন দেরাদুন। 2-3-4 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম। তাহলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম, যখন MCQ প্রশ্নগুলি আলোচনা করেছিলাম তখনই বললাম যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে ইসরো, ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার সদর দপ্তর কোথায় অবস্থিত আছে? কর্ণাটকের বেঙ্গালুরুতে। রাজ্যের নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 2-3-5 ওয়েস্ট, পুরো কথা কি? ইলেকট্রনিক ওয়েস্ট, অর্থাৎ বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রের ভাঙা অংশ, বা অবশিষ্ট অংশগুলিকে কি বলা থাকে? ওয়েস্ট। তারপরে 2-3-6 ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা? ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। 2-3-7 বোলসন কি? তাহলে বোলসন কি? যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অবনমিত যে গর্ত বা বায়ুর ক্ষয়কার্যের ফলে যে অবনত গর্তগুলো দেখা যায় সেগুলো কি বলা হয়ে থাকে? বোলসন বলা হয়ে থাকে। অন্যভাবে বলতে গেলে আমেরিকা যুক্তরাষ্ট্রের পর্বত বেষ্টিত অবনমিত ভূভাগ বা অবনমিত অববাহিকাকে বলা হয় বোলসন। নেক্সট 2-3-8 সোনালী তন্তু কাকে বলে? সোনালী তন্তু কাকে বলে এটা সবাই জানে, যে সোনালী তন্তু বলা হয় পাটকে। নেক্সট ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাও। সবার কাছে এটা কিন্তু খুব পজিটিভ পয়েন্ট, যে দুর্বল যারা ছেলে মেয়েরা আছে তারা খুব সহজেই কিন্তু এটা একটু ভাবনা চিন্তা করলে কিন্তু এটা মেলাতে পারবে।
তো ইউট্রোফিকেশনটা কী জিনিস? ইউট্রোফিকেশনটা জল দূষণের সঙ্গে যুক্ত রয়েছে। তো জল দূষণ কি? জল দূষণের ফলে যখন অ্যালগির পরিমাণটা বেড়ে যায় বা শৈবালের পরিমাণটা বেড়ে যায় তখন সেটাকে বলা হয় ইউট্রোফিকেশন। তাহলে ইউট্রোফিকেশন এর ফলে কী হবে? জল দূষণ যখন যদি ঘটে নিশ্চয়ই প্রাণীদের মৃত্যু ঘটবে, জলজ প্রাণীদের। তাহলে সুতরাং উত্তরটা কী হয়ে যাবে? প্রাণীর মৃত্যু। নদীর সমভূমি প্রবাহ, তাহলে নদীর সমভূমি প্রবাহে কী সৃষ্টি হয়ে থাকে? যে 4টা অপশান আছে ডান দিকে, সঠিক উত্তরটা হয়ে যাবে প্লাবন সমভূমি। কালবৈশাখী, কালবৈশাখীটা কী? যে কালবৈশাখীটা মার্চ এপ্রিল মাসে, বৈশাখ মাসে দেখা যায়, মার্চ এবং এপ্রিল মাসের দিকে, মার্চ এপ্রিল মাসে দেখা যায়, তাই সঠিক উত্তর হয়ে যাবে 4টা। ডক্টর ওয়ান্স কাকে বলা হয়ে থাকে? হারমাট্টানকে কিন্তু ডক্টর ওয়ান্স বলা হয়। কেন বলা হয়ে থাকে? কারণ এই স্থানীয় বায়ুটি প্রবাহের ফলে, এটা কিন্তু উষ্ণ স্থানীয় বায়ু হারমাট্টান, যে এই হারমাট্টান অর্থাৎ এই হারমাট্টান নামক স্থানীয় উষ্ণ স্থানীয় বায়ুর প্রবাহের ফলে শরীরের পক্ষে এবং স্বাস্থ্যের জন্য উপকারী, তাই এটিকে ডক্টরস ওয়ান্সও বলা হয়ে থাকে। 2 নম্বরের যে প্রশ্ন, মেরু প্রভা। তাহলে মেরু প্রভাটা কী জিনিস? মেরু প্রভা সুমেরু এবং কুমেরু অঞ্চলে রাতের আকাশে যে বর্ণালীর সৃষ্টি হয়ে থাকে তাকে কি বলা হয়ে থাকে? মেরু প্রভা বা অরোরা বলা হয়ে থাকে। বায়ুচাপ কক্ষ কি? 3-1 অথবা প্রশ্নটা যে বায়ুচাপ কক্ষ কি? বায়ুচাপ কক্ষ বলতে বোঝায় যে পৃথিবীর ওপর বায়ুচাপ বলয়গুলি নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করে না। স্থলভাগ, জলভাগের বন্টন এবং উচ্চতাজনিত পার্থক্যের কারণে বায়ুচাপগুলি কতগুলি ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে অবস্থান করে, এগুলিকে বলা হয় বায়ুচাপ কক্ষ। এর পরের প্রশ্ন, জলচক্র কাকে বলা হয়ে থাকে? তাহলে জলচক্রটা কি? জলের চক্রাকার আবর্তন বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠের জীবমণ্ডলের মধ্যে, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলের মধ্য দিয়ে জলের যে চক্রাকার আবর্তন সেটাকে বলা হয়ে থাকে কি? জলচক্র। জল তার বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডলে যখন চক্রাকারে আবর্তিত হয় তখন সেটাকে বলা হয়ে থাকে জলচক্র। অথবা দেওয়া আছে যে জোয়ার ভাটার 2টি কুফল মানে খারাপ দিক কী কী হতে পারে? যে উপকূলের ক্ষয় হয়ে থাকে, নৌকা ডুবি বা জাহাজ ডুবির ঘটনা ঘটে, কৃষি জমি ক্ষতি হয়ে থাকে অনেক সময়, এইগুলো হচ্ছে জোয়ার ভাটার কুফল। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী? যে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় হচ্ছে স্ক্রাবার পদ্ধতি। দুই ধরনের স্ক্রাবার আছে, শুষ্ক স্ক্রাবার এবং আর্দ্র স্ক্রাবার। এই 2টি পদ্ধতির নাম উল্লেখ করতে হবে। বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয়ে থাকে? তো বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয়ে থাকে? যে বর্জ্যগুলিকে কঠিন, এটি হচ্ছে সাধারণত কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা পদ্ধতি। যে বর্জ্য পৃথকীকরণ কীভাবে করে? প্রথমে যে আর্দ্র এবং শুষ্ক বর্জ্যগুলিকে পৃথক করা হয়ে থাকে। কঠিন বর্জ্য এবং শুষ্ক আর্দ্র বর্জ্যগুলিকে পৃথক করার পরে সেগুলিকে আবার কোনটি জীব বিশ্লেষ্য কিন্তু জীব অবিশ্লেষ্য সেই অনুযায়ী সেগুলিকে পৃথক পৃথক পাত্রে কিন্তু রাখা হয়ে থাকে। এইভাবেই বর্জ্য পৃথকীকরণ করা হয়। এরপরে আছে ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন এর সংজ্ঞা। তাহলে ধারণযোগ্য উন্নয়ন কি? যখন ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বর্তমান সময়ের সম্পদকে সুষ্ঠুভাবে অর্থাৎ বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা হয়, অর্থাৎ উন্নয়ন ঘটানো হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলব কি? ধারণযোগ্য উন্নয়ন। অর্থাৎ যে উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বর্তমান সময়ের সম্পদের ব্যবহার করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানো হয়ে থাকে, তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হবে ধারণযোগ্য উন্নয়ন। পোতাশ্রয় কাকে বলা হয়? তার পোতাশ্রয়টা কি? পোতাশ্রয় বলতে বোঝায় নদী বা সমুদ্রের তীরে স্থলভাগের যে অংশ জল দ্বারা বেষ্টিত এবং যেখানে বন্দর সৃষ্টি হয়, জাহাজগুলি আসে, যাত্রী ওঠানামা কিংবা পণ্য ওঠানামা করে ইত্যাদি ক্রিয়াকর্ম হয়ে থাকে, সেই স্থানটিকে বলা হয়ে থাকে পোতাশ্রয়। অর্থাৎ পোতাশ্রয় হলো সমুদ্র বা নদীর তীরবর্তী অঞ্চলে জলভাগ দ্বারা বেষ্টিত এলাকা। তারপর ধাপ চাষ ও ফালি চাষ বলতে কী বোঝায়? ধাপ চাষ এবং ফালি চাষ বলতে কী বোঝায়? ধাপ চাষ কি? পর্বত গাত্রে ঢালু জমিতে ধাপ কেটে ধাপ কাটা হয় যখন সিঁড়ি ধাপের মতন, তখন সেটা বলা হয় ধাপ চাষ। ফালি চাষ কি? খুব সংকীর্ণভাবে, যখন ধাপটা খুব সংকীর্ণভাবে ছোটোভাবে কাটা হয়ে থাকে তখন সেটাকে বলা হয় কি? ফালি চাষ। অর্থাৎ ছোটো ছোটো ফালি করে যখন চাষ করা হয় তখন সেটা বলা হবে ফালি চাষ।
ভারতের কৃষ্ণ মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য, অথবা দেওয়া আছে ভারতের কৃষ্ণ মৃত্তিকা, তাহলে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য কি? জল ধারণ ক্ষমতা বেশি, এবং মৃত্তিকার রং কেমন? যে কালো প্রকৃতির, জৈব পদার্থ সমৃদ্ধ। এবং এই মৃত্তিকাতে কি? যে টাইটানিয়াম অক্সাইডের পরিমাণটা বেশি থাকে। আর কি? যে কৃষ্ণ মৃত্তিকা কোন শিলা থেকে সৃষ্টি হয়ে থাকে? এটি ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি। এই হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য। উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। তাহলে উপগ্রহ চিত্র বলতে কি বোঝায়? যে মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের লাগানো উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরার সাহায্যে পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়, তখন সেটাকে কী বলা হয়? উপগ্রহ চিত্র। এরপরে বেঞ্চমার্ক বলতে কি বোঝায়? যে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট উচ্চতাকে বোঝায়। নির্দিষ্ট উচ্চতাকে কী বলা হয়? বেঞ্চমার্ক। এই ছিল 2 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্নগুলো ব্যাখ্যা করছি না, যদিও 2 মার্কের প্রশ্নগুলো সব এই খুব মোটামুটি গুরুত্বপূর্ণ, এইগুলো সবটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়। ইয়ারদান জীবগুণের মধ্যে পার্থক্য মোটামুটি, রসে মতানের ড্রামনের মধ্যে পার্থক্য মোটামুটি আসার মতো, বর্জ্য ব্যবস্থাপনায় 4R বা 3R, এইটা কিন্তু ভালো করে পড়তে হবে। ভাগীরথী ও হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জলপথকে অর্থনৈতিক উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা উল্লেখ করো, অথবা দূরসংবেদন ব্যবস্থার গুরুত্ব। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি কিন্তু আমি পরবর্তীতে 3 নম্বরের প্রশ্নগুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দিব একটা সাজেশন ভিত্তিক হিসাবে। সমস্ত প্রশ্নগুলো কিন্তু এই ভিডিওগুলিতে করতে গেলে ভিডিওর আয়তন কিন্তু বড় হবে। এরপরে 5-এর যে প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে দেওয়া হয়েছে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমির প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয় এবং নিয়ত বায়ুর মধ্যে সম্পর্ক, জেট বায়ু মৌসুমী বায়ুকে কীভাবে নিয়ন্ত্রিত করে? এটা 3 মার্কের, সাধারণত 3 মার্কের হওয়া উচিত এই প্রশ্নটা। ওজোন স্তর সংরক্ষণের গুরুত্ব, পরে দুটো প্রশ্ন কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, মোটামুটি ওগুলো 3 মার্কের ক্ষেত্রে হয়ে থাকে। প্রথম দুটো কিন্তু 5 মার্কের হবে। তারপরে আছে 5.2.1 ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। উত্তর ভারতের নদনদী, দক্ষিণ ভারতের নদীর মধ্যে যে পার্থক্য, সাধারণত প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য কিন্তু আলোচনা করতে দেই, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ ব্যাখ্যা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5-এর 1 এবং 5-এর এই যে 3-এর প্রশ্নটা, 5.2.3। 5.4 ভারতের জনজীবনের যোগাযোগ ও পরিবহনের গুরুত্ব, সম্ভবত এই প্রশ্নটা কিন্তু আসবে না, পরিবহনের গুরুত্ব সম্ভবত এর আগে চলে এসেছে। তো পরেরটা মোটামুটি, পরের 5-এর 5.2.1 এবং 5.2.3 এই দুটোই প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং 5.2.2 এটা মাঝারি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে করতে হবে। এরপরে দিয়েছে মানচিত্র, আরাবল্লী পর্বত ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত বা ভারতের একটি ক্ষয়জাত পর্বত, গোদাবরী নদী দক্ষিণ ভারতের নদী, তবে গোদাবরী চাইতে বেশি নদী ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু মহানদী এবং কৃষ্ণা নদী, এই দুটোর মধ্যে একটা কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভারতের প্রবেশদ্বার মুম্বাই হবে। পশ্চিম ভারতের একটি পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র, পশ্চিম ভারতে অনেকগুলো পেট্রো রাসায়নিক শিল্পের মধ্যে একটা নাম দিলে হবে, যেমন জামনগর দিলেই হবে। পূর্ব ভারতের বৃহত্তম বন্দর, পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কোনটা? পূর্ব ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে হলদিয়া বন্দর। কাশ্মীর উপত্যকা মোটামুটি। নেক্সট, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলেরুর হ্রদ, যেটা কৃষ্ণা এবং গোদাবরীর মাঝে অবস্থিত হ্রদ, শর্ট কোশ্চেনেও কিন্তু আসতে পারে। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, নানানভাবে প্রশ্নটা আসতে পারে দিল্লিকে। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র থর মরুভূমি, থর মরুভূমি দিতে পারে যে ভারতের শুষ্ক অঞ্চল বা ভারতের মরুমৃত্তিকা অঞ্চল। যদি ভারতের মরুমৃত্তিকা অঞ্চল দেয় তাহলে থর মরুভূমি থেকে একটু বিস্তৃত করতে হবে। তো এই ছিল 57 নম্বর পৃষ্ঠার থেকে শুরু করে যে প্রথম সেটটি ভূগোলের, এই পর্যন্তই। সবাই ভিডিওগুলিতে লাইক শেয়ার করে রাখবে, এবং পরবর্তীতে আমি এবিটিএ টেস্ট পেপার যতগুলো সেট আছে সবটাই কিন্তু আমি ব্যাখ্যা করে দিব। প্রয়োজনীয় যেগুলো গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন থাকবে এবং মনে হবে যে খুব কঠিন, কমেন্ট করবে, আমি কিন্তু পরবর্তীতে ব্যাখ্যা করে দেবো সেই প্রশ্নের উত্তরগুলো।